আমন্ত্রণ স্বাধীন সংলাপকে, সহযোগিতা আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, নির্বাচন ও রাজনৈতিক বিভাজন বিষয় দিয়েছি। নির্বাচন নিয়ে বাংলাদেশে অবশ্যই আলোচনা আছে। নির্বাচন নিয়ে মোটামুটি রাজনৈতিক যে কার্যকলাপ সেটি মোটামুটি নির্বাচন কেন্দ্রিক হচ্ছে। সেই সঙ্গে বিভাজন, রাজনৈতিক বিভাজনে আমরা এই জন্য বলছি, শুধু রাজনৈতিক বিভাজন না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশ জুড়ে এক ধরনের শঙ্কা। আমরা খাগড়াছড়িতে যে ঘটনা দেখলাম, 3 জন নিহত হয়েছে খাগড়াছড়িতে একটা ঘটনায়, সেটি নিয়ে শঙ্কা আছে। আজকে হঠাৎ করে খবর হলো যে শোনা যাচ্ছিল যে এবার বইমেলা ডিসেম্বরে আয়োজন করা হবে, 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত, নির্বাচনের আগেই যেন করে ফেলা হয় এমন একটা ব্যাপারে। এখন বলা হচ্ছে সেটিও সম্ভব না, সেটি হবে না, এবং সেটি নির্বাচনের পরে গিয়ে যেন বইমেলা হয় সেটি বলা হচ্ছে। সব কিছু নিয়ে, সব কিছুর মূলেই যেন নির্বাচন আছে, এবং এই নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা, রাজনৈতিক বিভাজন আছে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন শহীদুল ইসলাম বাবুল, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, এবং আছেন মোস্তফা কামাল, তিনি ডেপুটি হেড অব নিউজ বাংলাভিশন। মোস্তফা কামাল, আপনাকে দিয়ে শুরু করি। খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটলো, এর মধ্যে 3 জন মৃত্যু হয়েছে। একজন বালিকাকে রেপের বা ধর্ষণের ঘটনায় সেখানে উত্তপ্ত হয়ে ঘটনা ঘটে, এবং এখন পর্যন্ত 3 জন মৃত্যু হয়েছে সেখানে সংঘর্ষে। তো জানতে চাইবো যে আমি যখন নির্বাচনের কথা বলছি, তখন এই ধরনের ঘটনাগুলো আসলে আপনার কাছে কি বার্তা দেয়? জি, ধন্যবাদ আপনাকে। গণমাধ্যমের জায়গা থেকে বা একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনার কাছে বা আমার কাছে বোধহয় কাছাকাছি বার্তা দেয়। আমরা একটা উদ্বেগ দেখছি এখানে। এমনিতেই নানান ঘটনা নিয়ে আমরা একটা উদ্বেগের মধ্যে আছি। আর কথার শেষে শেষ কথা হিসাবে যোগ হয়, নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? তো জানতে চায় মানুষ। পরিষ্কার করে কেউ কিন্তু সুন্দর করে বলতে পারেন না, আশা করেন হবে। তো আর হবে তো, এই প্রশ্নটা কেন আসে? কিছু লক্ষণ আছে, নমুনাটা খুব একটা ভালো ঠেকে না কোথাও কোথাও, 2-1টা ঘটনায়। তো এরপরে আবার ভালো খবরও আছে। এই পূজা নিয়ে একটা উৎকণ্ঠা ছিল যে কোথাও কোনো বিশৃঙ্খলা বাঁধে কিনা। তো এখন পর্যন্ত আমাদের ওই রকম কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। শুরুটা ভালো হয়েছে। শুরুটা ভালো হয়েছে, অর্থাৎ উদ্বেগ, উৎকণ্ঠাও কখনো কখনো আমাদেরকে সাহসী করে, সতর্ক করে, মেসেজ দেয় এরকম। এর মধ্যে পাহাড়ে যেটা ঘটে গেল, এটা কিন্তু বড় রকমের উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা। আপনার বোধহয় মনে থাকার কথা, 5 আগস্টের পরপরও কিন্তু পাহাড়ে একবার গোলমাল বাঁধানো হয়েছিল। তো পাহাড়ের ওই গোলমাল ক্রমেই কিন্তু সমতলের দিকে আস্তে আস্তে সাভার আশুলিয়া পর্যন্ত চলে এসেছে। মাত্র বছরখানেক আগের ঘটনা। তো পাহাড়ে ওখানে একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে, একটা উশৃঙ্খলতাবাদী আছে। তারা সবসময় কোনো না কোনো একটা ছুতায় একটা গোলমাল পাকানোর মধ্যেই রাখে। তো আবার আমাদের কাছে সব খবর কিন্তু তাৎক্ষণিক আসে না, এটাও সত্য। তো ওখানে একটা স্থিতাবস্থা রাখার প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী একটা বরাবরই ভূমিকা রাখছে। তো আবার সেনাবাহিনীরও নিজস্ব কিছু নিয়ম আছে, তারা সব কিছু কিন্তু গণমাধ্যমের কাছে জানায় না, তারা তাদের কাজগুলো অবিরামভাবে করে যায়। তো তারা আছে বলেই পার্বত্য অঞ্চলটা কিন্তু এখনও একটা স্থিতাবস্থার মধ্যে আছে। আজকে পর্যন্ত যেই ঘটনা, সেটা ঘটনা ছিল ধর্ষণ নিয়ে। জড়িত ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, পরবর্তীতে কিন্তু ধর্ষণ বিষয় আর সামনে নেই, চলে এসেছে যে ওখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। ঘটনা দর্শনের আপনার দাবি হচ্ছে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। ঘটনা দর্শনের দাবি হচ্ছে যে তাদেরকে কিছুটা স্বাধীনতাই তারা চায়, স্বায়ত্ত শাসন বলে বা কাছাকাছি শব্দ বলে। তো ধর্ম উপদেষ্টার আজকে এই বিষয়ে কিছু বক্তব্য আছে পূজা হজ নিয়ে। পাশাপাশি আজকের খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, তিনি মোটামুটি নিশ্চিত করেছেন, ধারণার মধ্য থেকে নয়, তথ্যের আলোকে বলেছেন যে পাহাড়ে একটা বিশৃঙ্খলা বাঁধানোর ব্যাপক চেষ্টা চলছে, এমনকি সেখানে অর্থায়নও হয়েছে। তাহলে এই বিশৃঙ্খলাটা কেন? পাহাড় কিন্তু একটু ভিন্ন মাত্রার, শুধু নির্বাচনের ক্ষেত্রে প্রাসঙ্গিক না, আমাদের ভূ রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। ভারতের প্রসঙ্গ আছে ওখানে, সিরিয়াসলি আছে, মিয়ানমারের প্রসঙ্গ আছে। তো সেটা আমাদেরকে একটু বেশি ভাবায়। সরকার এই ক্ষেত্রে একটা বিবৃতি দিয়েছে, শেষ দিকে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু যে প্রাণগুলো চলেই গেছে, দুঃখ প্রকাশে সেটা আর কাবার হবে না। সেনাবাহিনীর উপর হামলা হয়েছে, কিছু ফুটেজ কিন্তু আমরা পেয়েছি, বিস্তারিত পাইনি। তাতে এই ধারণা করা যায় যে ওখানকার পরিবেশটা খুব একটা ভালো যাচ্ছে না।
এটা যদি এরকমটা হয়ে থাকে যে গোটা বাংলাদেশকে অস্থির করে দেয়া এক অর্থ, আবার যদি হয়ে থাকে যে গোটা বাংলাদেশ যখন অস্থির হয়ে যাবে তখন আপনার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিবে, তখন আপনার শিরোনাম অনুযায়ী বইমেলা তো কোনো ঘটনাই না। আচ্ছা, আমি একটু অর্থাৎ একটার পর একটা উদ্বেগ, একটার পর একটা উৎকণ্ঠার একটা সিরিজ আমাদের সামনে হয়তোবা আনার বা আসার একটা আয়োজন স্পষ্ট অনেক। আচ্ছা, রাজনীতিবিদের একটু এখানে আমি তো দৃষ্টিভঙ্গি দেখি শহীদুল ইসলাম বাবুল, এই পাহাড়ের এই ঘটনা, খাগড়াছড়ির এই ঘটনা এবং নির্বাচন সব কিছু যদি আমি একসাথে মিলানোর চেষ্টা করি, যে ফেব্রুয়ারি নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, আবার হঠাৎ করেই কোনো মানে ধরনের একটা পূর্বাভাস ছাড়াই খাগড়াছড়ি উত্তপ্ত হয়ে গেল, সব কিছু মানে আপনার কাছে এটা মানে কতটা শঙ্কার জায়গা তৈরি করে? না, এটা তো শঙ্কা নতুন না। পাহাড়কে নিয়ে একটা সুদীর্ঘ পরিকল্পনা আছে বাংলাদেশ বিরোধী শক্তির, এটাকে বিচ্ছিন্ন কীভাবে করা যায়। সেই সময় জিয়াউর রহমানের আমলে যে সেটেলার বা বাঙালিদেরকে সমতলের মানুষকে যে সেখানে পুনর্বাসন করা হয়েছিল, সেটা যদি না করা হতো, ইট ওয়াজ এ গ্রেট ডিসিশন, দূরদর্শী ডিসিশন, তাহলে এতদিন কিন্তু পাহাড় নিয়ে আমাদের জটিলতা আরও বেড়ে যেত। তো প্রায়ই আমরা দেখি যখন ইস্যু থাকে না, এখানে ধরেন ইন্ডিয়া পাশে, রোহিঙ্গা, মায়ানমার, চাইনিজদের একটা ইনভলভমেন্ট পাহাড় কেন্দ্রিক সবসময়ই ছিল। হ্যাঁ, সেখানে সেনাবাহিনী কমিয়ে ফেলা হয়েছে শান্তি চুক্তির পরে। তো মাঝে মাঝেই পাহাড়কে নিয়ে উত্তপ্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, এটা অবশ্য তুচ্ছ ঘটনা না, একটা মেয়েকে যে রেপ করা হয়েছে এটা তো বাংলাদেশে ঘটে না এরকম তো না, তার বিচারও হয় এবং বাংলাদেশে এটা একটা নিয়তি, অনেক জায়গায় ঘটেছে, পাহাড়েও ঘটেছে এবং গ্রেপ্তারও হয়েছে সেটা, এবং সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, যথাযথ বিচারও হবে। তো সেই ঘটনার এখন কিন্তু ওই ঘটনার মধ্যে নাই। হ্যাঁ, ওই যে কার্যকারণ যেটা হয় আর কি, মানে তৈরি করা, পরিস্থিতি তৈরি করা, এটা শুধু পাহাড়ে না, বাংলাদেশের অনেক জায়গায় করবার চেষ্টা করা হচ্ছে। টার্গেট বাংলাদেশকে আনস্টেবল করা, বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করা, বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন করা। এর মধ্যে শুধু বিদেশি শক্তি না, আমার দেশেরও মানে একটা পতিত শক্তি তারা রয়েছে, তারা বাংলাদেশকে কোনোভাবে শান্তিতে থাকতে দিবে না। বাংলাদেশের 1 ভূখণ্ড, মানে অবারিত প্রকৃতির একটা প্রাণকেন্দ্র, এই পাহাড়কে কেন্দ্র করে একটা বিপুল সম্ভাবনা আমাদের সুযোগ আছে করবার জন্য, সেটা পর্যায়ক্রমে হবে। কিন্তু এটাকে কেন্দ্র করে কিছুটা তাদের মানে স্বকীয়তা, স্বায়ত্তশাসন যদিও আইনে আছে, সেখানে সমস্ত বোর্ড, পার্বত্য অঞ্চলের বোর্ডের ক্ষেত্রে পাহাড়ি জনগোষ্ঠীর সম্পৃক্ততা যেভাবে রাখা হয়েছে, ওখানে জমি কেনার ব্যাপারে আপনার যে বার্ডেন তৈরি করা হয়েছে, এবং দিনে দিনে তারা যে ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছে, সেটা আমার মনে হয় সহজভাবে ভাববার কোনো সুযোগ নাই। এবং সেনা প্রত্যাহারের যে দাবি তুলছে, এটা খুবই অযৌক্তিক একটা ব্যাপার। সেই জন্য আমরা মনে করি পাহাড়কে নিয়ে সমস্ত মানে দল মত নির্বিশেষে একটা জাতীয় সংলাপের প্রয়োজন এখন রয়েছে, এবং একটা জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। কারণ আমাদের এই যে বিভেদ, বিভ্রান্তি, অশান্তি বা নির্বাচন যাই বলেন, বা জাতীয় ঐক্য বা সংহতি, এটাকে মানে বিপন্ন করবার জন্যে একটা পতিত শক্তি, তার টোটাল মেকানিজম এবং আধিপত্যবাদী চক্র, আন্তর্জাতিক চক্র, আমাদের যারা ভালো চায় না, যারা আমাদের কে শত্রু জ্ঞান করে, তাদের বিরুদ্ধে আমাদের একটা জাতীয় ঐক্যের সময় মনে হয় এসে গেছে। রাজনীতিবিদরা মানে জাতীয় ঐক্যের জন্য আপনারা সবাই কেন একটা উদ্যোগের অপেক্ষায় আছেন? আপনি তো রাজনীতিবিদ, আপনারা, আমি যদি বিএনপি বলি সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশে, আপনারা কেন উদ্যোগ নিচ্ছেন না? যদি আপনারা যদি মনে হয় বাংলাদেশে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আইনশৃঙ্খলা ষড়যন্ত্র হচ্ছে, আপনারা কেন নিজেরা উদ্যোগ নিয়ে রাজনীতিবিদ? না, আমরা তো চেষ্টা করছি না। এই যে আমি যে কথা বলছি, এটাও তো একটা উদ্যোগ, এটাও আমার দলের পক্ষ থেকে পজিটিভলি সবসময় বলা হচ্ছে। ইতিপূর্বেও দেখেছেন এখানে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করেছে 5 তারিখের পরে। প্রধান উপদেষ্টা যখন দেখেছেন সমস্ত রাজনৈতিক শক্তি সব বিভাজন বলে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, মাঝখানে একবার যে সংকট তৈরি হইলো, তার প্রধান উপদেষ্টা পাশে, এখানে রাষ্ট্রের দায়িত্ব থাকে, সরকারের দায়িত্ব থাকে, রাজনৈতিক দল হিসেবে আমারও দায়িত্ব আছে। ঘটনা ঘটছে 2 দিন হলো, বোধহয় 2 দিন। তো এখনই যে মানে বিএনপির পক্ষ থেকে জাতীয় সংলাপ, এটা হয় কি ঘোড়াডাঙ্গায় ঘাস খাওয়ার মতো একটা ব্যাপার হয়ে যেতে পারে, বা অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা উদ্যোগকে কীভাবে দেখবে সেটা আমরা জানি না। বাংলাদেশে তো সব কিছুতেই ভালো করতে গেলেও খারাপ। তো সেই জন্য আমরা মনে করছি বা বলছি, এটা আমার মনে হয় বিষয় নিয়ে সবাইকে একটা সজাগ থাকা, বা দেশপ্রেমের প্রশ্নে, আমার সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। রাজনীতি দেশই যদি সংকটে পড়ে যায়, কিসের রাজনীতি, কিসের নির্বাচন, কিসের? আমি মোস্তফা কামাল, এই যে আমি রাজনৈতিক বিভাজনের কথা বলছিলাম, আমি প্রশ্নের যেটাই বলছিলাম যে সব জায়গায় এখন কিন্তু নানাভাবেই বলা হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে একটি ষড়যন্ত্র চলছে, নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি নানাভাবে। সেখানে যে রাজনৈতিক ঐক্যের কথা বলা হচ্ছে, আপনি আসলে এই ঐক্যতে কতটা মানে আশাবাদী যে হতে পারে? বা যে আশাবাদ থাকতেই হবে,
কারণ আমরা একদম কিছু পাইনি বা ঐক্য একদম হয়নি তাও কিন্তু বলা যাবে না আসলে। তো আপনার প্রশ্নের মধ্যে দুটা বিষয়, একটা হচ্ছে জাতীয় ঐক্য আর একটা হচ্ছে ষড়যন্ত্র। তো ষড়যন্ত্র শব্দটাও কিন্তু এখানে আপেক্ষিক। আপেক্ষিক এই কারণে, ষড়যন্ত্র আপনার কাছে মনে হয়, আমার কাছে মনে হয় এটা ষড়যন্ত্র না, আমার কাছে মনে হয় এটা একটা রাজনীতি, এটা একটা কূটনীতি, আবার এটাই স্বাভাবিক। তো আমরা যদি পরিষ্কার করে বলি, অর্থাৎ যারা বিতাড়িত হয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক প্রধানমন্ত্রী সহ, বিষয়টা মাথায় নিতে হবে, তিনি কিন্তু আমাদের পাশে আছেন, সেখান থেকে তিনি তার পুরো রাজনীতি করছেন। তারপর খেয়াল করে দেখেন, এমনিতে আমাদের এখানে গোলমাল বাঁধানোর প্রচুর উপাদান আছে, যেটা আপনার মাথায়ও নাই এই মুহূর্তে। উদাহরণ যদি বলি, আমরা আছি যে প্রধান উপদেষ্টা জাতিসংঘে গিয়েছেন, আমাদের জন্য কি অর্জন হতে পারে, কাদের কাদের সাথে তার কথা হয়েছে, বিশেষ করে আমাদের এখানে শিল্প বিনিয়োগ, বিদেশি বিনিয়োগের কোনো আলাপ হয়েছে কিনা, মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে এটা জানার জন্য। মানুষ উন্মুখ হয়ে আছে যে আমাদের কর্মী বিভিন্ন দেশে পাঠানোর বিষয়ে কোনো কথা হয়েছে কিনা। দেখা গেল আমরা চলে গেলাম ডিমের কাছে, সাবজেক্ট হয়ে গেল ডিম, ডিম ছুঁড়ে মারা, এতে করে বাদ বাকি যত বিষয় আছে সব বরবাদ। তো এরকম একটা অবস্থার মধ্যে এখন আমরা আছি যে ফেব্রুয়ারি আসতে আর কতদিন, নির্বাচনের প্রস্তুতিটা কোন পর্যায়ে, কি কি ত্রুটি বিচ্যুতি আছে, বিদ্যমান অবস্থায় হবে নাকি আরেকটা সংস্কার আসবে, এর মধ্যে দেখেন আমাদেরকে নিয়ে গেল পাহাড়ে। তো এখানে উপাদানের এত ঘোর, এত প্যাঁচ, পাহাড়ে যেতেও সময় লাগছে না, সমতলে আসতেও সময় লাগছে না, আপনার বাজারে যেতেও সময় লাগছে না, মাজারেও চলে যাচ্ছেন, আবার আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এগুলো অবশ্যই এক ধরনের ষড়যন্ত্র, আবার কারো কাছে এটাই রাজনীতি। তো জাতীয় ঐক্য যদি এই প্রশ্নে হয়, বিশেষ করে বড় দল বিএনপির বেশি দায়িত্ব, নিঃসন্দেহে সেটা স্কিপ করার কোনো সুযোগ নাই। তো ঐক্যের পরও তো বাস্তবায়ন হয় না, তারা ফটো সেশন করেন, একসাথে হন, বলছেন আমাদের মধ্যে জাতীয় ঐক্য হয়ে গেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, বাংলাদেশে এই মুহূর্তে একটা বিষয়ে কিন্তু জাতীয় ঐক্য আছে, একদম জাতীয় ঐক্য। আমি আওয়ামী লীগকে ওখানে শরিক করতে চাই, সবগুলো দল একমত শেখ হাসিনার বিষয়ে। বিএনপি সহ বিভিন্ন দল বলছে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবে, শেখ হাসিনা নিজেও দেশে চলে আসতে চায়। আপনি খেয়াল করে দেখেন, এরই মধ্যে ভারতের কয়েকটি দলও বলছে যে নরেন্দ্র মোদীকে যে ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেন। তাহলে জাতীয় ঐক্য কিন্তু এখানে 16 আনা বা 16 কলা ভর্তি, কিন্তু বাস্তবে কি আসলে হচ্ছে? শেখ হাসিনা চলে আসতে চান যে কোনো মুহূর্তে, ধরে আনার দরকার নাই, চট করে চলে আসবেন, উনি নিজেই বলছেন। তো আমরা এমন এক দুর্ভাগ্যজনক অবস্থায় আছি, যেটা আজকে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার মুখ দিয়েও বেরিয়ে গেছে। তিনি বরাবরই দায়িত্ববান লোক, তিনি বলছেন যে এখানে ভালো কাজ করা খুব ডিফিকাল্ট, এই শব্দটা উচ্চারণ করেছেন। তো তিনি এটা নতুন উপলব্ধি করেছেন হয়তো নতুন চেয়ার থেকে। আমরা খেয়াল করে দেখি যে নির্বাচন কমিশন একদিকে যেমন তাদের ব্যাপক প্রস্তুতির খবর আছে, প্রতিনিয়ত তাদের ডিস্টার্ব হওয়ার খবরও আছে। তারা কিন্তু খুব যে একটা সামলাতে পারছেন তা কিন্তু নয়। এখন যিনি সিইসি প্রধান নির্বাচন কমিশনার, তিনি বরাবর একটু শান্ত প্রকৃতির কথা কিন্তু মেপে মেপে বলেন। তার দীর্ঘ কর্মজীবন ও গুছানো মানুষ, খেয়াল করে দেখেন মাঝে মধ্যে কিন্তু তিনি চটে যান। এই চটে যাওয়াটাও কিন্তু আমাদেরকে বাজে বার্তা দিচ্ছে। একদিন তো এক পর্যায়ে বলেই ফেলেছেন যে এরকম হইলে চলে যাবেন। চলে যাওয়া তো মোটেই সমাধান না, জি আসবো আপনার অর্থাৎ জটিলতার আরেকটা পূর্বাভাস। আরেকটা প্রশ্ন মোস্তফা কালাম, আমি একটু এর আগে মোস্তফা কালাম যেমনটি বলছিলেন যে নির্বাচন হবে কিনা এটি নিয়ে মানুষ প্রশ্ন করে, একদম শঙ্কা তৈরি হয়। আমি একটু শহীদ হোসেন বাবুল আপনার কাছে একটু জানতে চাই যে হয়তো আপনার কাছেও জিজ্ঞেস করে, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? মানুষ আশাবাদী এবং আমি মনে করি না যে নির্বাচন হবে না, নির্বাচন হতেই হবে, বাংলাদেশের প্রয়োজনে হতে হবে। শঙ্কা আছে, কেউ নিশ্চয় করে বলতে পারে না যে কেউ অন্তর্যামীও না বা কোনো কিছুই নিশ্চিত না, এটা ঠিক। কিন্তু প্রধান উপদেষ্টা যেভাবে দৃঢ়তা দেখাচ্ছেন, এবং আমি মনে করি যে রাজনৈতিক বিভাজন ছিল, কালকে ডাক্তার তাহেরের বক্তব্য আমেরিকায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে যে বক্তব্য, এবং বাইরের যে বিষয়গুলো, আমরা মনে করি দায়িত্বশীল রাজনৈতিক দল প্রত্যেকেই যদি পজিটিভ ভূমিকা পালন করে, তাহলে নির্বাচনের ক্ষেত্রে মানুষের মধ্যে যে অনাস্থা সংখ্যা এটা কেটে যাবে। একটা শক্তি, পতিত শক্তি বাংলাদেশে নির্বাচন হতে দিতে চায় না, এবং তাদের যারা আন্তর্জাতিক মিত্র, আমাদের প্রতিবেশী, তারা বাংলাদেশে নির্বাচন না হলে তাদের লাভ হয়, এটা সত্য। বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে, বাংলাদেশে একটা সংকট তৈরি হতে পারে, এমনিতেই এই ধরনের দুর্বল সরকারের মধ্যে আমরা আছি।
একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা নির্বাচিত সরকার যত খারাপই হোক, এর চাইতে অনেক ভালো বলে আমরা মনে করি। তাদের স্ট্রেংথ থাকে, তাদের দৃঢ়তা থাকে, তাদের গোল থাকে, বা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা থাকে। একটা দলের এখানে এক গাছের ছাল এক গাছের বাকল টাকল মিলিয়ে একটা রাজনৈতিক অনভিজ্ঞ সরকার, তারা একাডেমিক্যালি এক একজন উজ্জ্বল থাকতে পারে এক এক দিকে, কিন্তু রাজনীতি, রাষ্ট্র চালনা তো রাজনীতি, রাষ্ট্রাচার, এই রাজনীতির অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনার রাষ্ট্র পরিচালনা করা ডিফিকাল্ট। তারপরে আপনার অর্থনৈতিক যে ব্যাপারগুলা, যারা বিনিয়োগ করবেন তারা এখানে এই ধরনের গভর্নমেন্টের ক্ষেত্রে বিনিয়োগ আগ্রহী হন না, বা যারা এখানে ব্যবসায়ী কমিউনিটি তারাও নানান ধরনের ফ্লেক্সিবিলিটির মধ্যে থাকে, হ্যাঁ, এবং আপনার দাতা গোষ্ঠী যারা, তারা এই ধরনের গভর্নমেন্টের সাথে কাজ করতে আগ্রহী হন না। সেই জন্য নানাবিধ সংকট প্রফেসর ইউনূস সাহেব বুঝতে পারেন, যে কথা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম। একটা সময় তো বাংলাদেশে নির্বাচনের কথা কইলেই একটা গণবিরোধী মনে হয়, একটা বাস্তবতা, অথচ আমরা রাজনীতি করি, গণতন্ত্রের কথা বলি, রাজনৈতিক দল, নির্বাচনের কথা বলা যাচ্ছে না। কিন্তু সেই বাস্তবতা যারা বলেছে যে এই সরকারকে আমরা অনন্তকাল চাই, তারাই এখন বলছে যে না, চাই না বা চাচ্ছি না, বা এই সংকট দেখছে, জটিলতা দেখছে। তার মানে কি, যদি ওনারা না থাকে তাহলে কি আর একটা অনির্বাচিত সরকারের দিকে আমরা যাব? সেটা তো আমাদের সুযোগ নাই। সেটা সেই জন্য আমাদের কিন্তু নির্বাচনের দিকে যেতে হবে যে কোনো মূল্যে। এই যে যত সংকট, আমি মনে করি নির্বাচন হলে, গণতান্ত্রিক সরকার হলে, রাজনৈতিক সরকার হলে সব সমস্যা মুহূর্তে একেবারে বিলীন হয়ে যাবে, নট দ্যাট, কিন্তু অনেক সমস্যা হ্যান্ডেল করতে সুবিধা হবে। মুস্তাফা কামাল, একটু আপনার একটা মন্তব্য জানতে চাইব। আজকে তথ্য উপদেষ্টা তিনি আজকে সিডাপ মিলনায়তনে একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও জামায়াত ইসলামী কারাকারি করে প্রশাসনিক জায়গাগুলোতে তাদের লোক নিয়োগ করিয়েছে। নিয়োগের আগে তারা সংস্কারের জন্য সরকারকে যত সময় লাগে দেওয়ার পক্ষে ছিল, তবে নিয়োগ শেষ হওয়ার পরপরই ডিসেম্বর মাস থেকে তারা অসহযোগ শুরু করে দিয়েছে। একজন উপদেষ্টা যখন রাজনৈতিক দলের একজন উপদেষ্টা, তাও আবার কি উপদেষ্টা, তথ্যের উপদেষ্টা, অতএব তার তথ্যের আলাদা একটা ভ্যালু অবশ্যই আছে। এবং ছাত্র উপদেষ্টা, তিনি না বুঝে কিছু বলবেন, না জেনে কিছু বলবেন, তথ্যের বাইরে কিছু বলবেন, এটা আশাই করা যায় না। তিনি ভালো করেই জানেন যেটা বলেছেন তথ্য দৃষ্টে বলেছেন, কি উদ্দেশ্যে বলেছেন সেটা হয়তো বা বুঝতে আমাদের আরো 2-1 দিন লাগতে পারে। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে, স্বাভাবিক হয় যখন একটা ফ্যাসিস্ট বলেন আর স্বৈরাচার বলেন দীর্ঘদিন পর তার বিদায় ঘটে, এরপরে বিএনপি বড় দল দেখে তাদের হক বেশি, অধিকার বেশি, স্বাভাবিক, একদম স্বাভাবিক। বিএনপির জায়গায় যদি অন্য কোনো বড় দল থাকতো, তাদের শরিকানা বেশি থাকতো। তখন এই নিয়ে কিন্তু একটা বিতর্ক ছিল অনেক দিন। কি বিতর্কটা কি, যে ভাগে যোগে কে বেশি পেয়েছে, বিএনপি না জামাত? এখন দেখা গেছে যে ভাগ করলে দেখা যায় হয়তোবা প্রশাসনে বিএনপি বেশি পেয়েছে, হয়তোবা শিক্ষা সেক্টরে জামাত বেশি পেয়েছে, অথবা হেলথ সেক্টরে জামাত বেশি পেয়েছে। তাদের মধ্যেও কিন্তু এগুলো নিয়ে বাদানুবাদ হয়। তো এই বাদানুবাদের মধ্য দিয়ে আমরা গণমাধ্যম কর্মীরা যেমন তথ্য পাচ্ছি, আর তাদের বাদানুবাদের মধ্য দিয়ে তাদের যে তথ্যটা তারা দিচ্ছেন, সাধারণ জনগণও কিন্তু তথ্যটা পেয়ে যাচ্ছে যে কে ভিসি নিয়েছেন কোন বিশ্ববিদ্যালয়ে, কোন দল আবার সচিব নিয়েছেন, ডিসি কে কয়টা নিয়েছেন, ভিসি কয়টা কে নিয়েছেন, এরপরে তো বাদ বাকি আছেই, এসপি আছে, ওসি আছে, এগুলো গোপন করার কোনো সুযোগ নেই। আবার এগুলোর বিকল্পে বা কী হতে পারত? প্রথমত একটা জায়গায় তো তাদের মধ্যে ঐক্যমত্য ছিল বা এখনও আছে, বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলোর মধ্যে, যে 14, 18, 24 এই 3টা নির্বাচনে যারা খবরদারিতে ছিল, খবরদার অর্থাৎ ডিসি সাহেব, এসপি সাহেব, যে তাদেরকে সাইডলাইনে রেখে বাদ বাকিগুলো হবে। স্বাভাবিকভাবে যারা হওয়ার হয়েছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা হয়। কিন্তু সেটা হতে গিয়ে বা সেটা করতে গিয়ে কখনো কখনো রাজনৈতিক তদবিরে শুধু নয়, অর্থনৈতিক লেনদেনের তথ্যও কিন্তু গণমাধ্যমে এসেছে। চেক ধরা পড়ার খবরও কিন্তু আমাদের সামনে এসেছে, এখনও প্রায় আসে 2-1টা। তো এগুলো কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকছে। অর্থাৎ ভবিষ্যতেও কোন ফরম্যাটে এই প্রশাসন সাজানো হবে, কার কয়টা শরিকানা থাকবে, এটা কিন্তু আমাদেরকে, আমরা তো অভ্যস্ত, আমরা বাঙালি, প্রথমত বৈশিষ্ট্যগতভাবে আমাদের কিছু বিষয় আছে যে সামনের দিনগুলোতে আমরা কোন ফরম্যাটে যাব, কে কয়টা নেবে। সর্বশেষ একটা উদাহরণ দেই, যদি রাজনৈতিক, প্রশাসনিক, রাষ্ট্রীয় সব দিকে মিলেই, আপনি ধরুন প্রধান উপদেষ্টার জাতীয় সঙ্গে যাওয়া, ওখানে আমরা প্রথমে কি দেখলাম, যে বিএনপির 2 জন, জামাতের 1 জন, এনসিপির 1 জন। তাহলে আমরা ধরেন এটা একটা ছোটোখাটো পিআর, যে পিআর বলা হয় যে সংখ্যানুপাত, তো একটা পিআরের ধারণা কিন্তু পেলাম যে বিএনপি বড় দল 2টা, বাদ বাকিরা একটা।
তো বলা হলো সর্বদলীয়, বাদ বাকিরা আবার একটু রাগ করছে যে সর্বদলীয় তো হয় না, মাত্র 3 দল দিয়ে সর্বদল হয় না। কিন্তু শেষ দিন অর্থাৎ সফরের আগের দিন আমরা দেখলাম যে এটা 2:2:2 হয়ে গেল, অর্থাৎ 3 দুগুণে 6 হয়ে গেল। তো এর মধ্যে কিন্তু মেসেজ আছে, অর্থাৎ যে ভাগে কে কয়টা পেলেন। তো এই যে ভাগের সাথে যোগের যখনই ওখানে গোলমাল হয় তখনই কিন্তু এগুলো সামনে আসে। জি, আসবে আপনার কাছে। একইভাবে তথ্য উপদেষ্টা যে তথ্যটা দিয়েছেন, নিশ্চয়ই কোনো একটা ঘটনাচক্রে উনি তথ্য দিয়েছেন অথবা দিতে হয়েছে। আচ্ছা, আমি এখানে শহীদুল ইসলাম বাবুল আপনাকে জিজ্ঞেস করি, তথ্য উপদেষ্টা যখন বলছেন যে বিএনপি জামাত ইসলাম কারাকারি করে প্রশাসনিক জায়গাগুলো তাদের লোক নিয়োগ করেছে, তাহলে একদিক থেকে তো বলা যায় যে প্রশাসনে তাহলে বিএনপি জামাত নিয়ন্ত্রণ করছে। 2-3 ভাগে বলি। এই যে তথ্য উপদেষ্টা বলেই খালাস পেয়ে গেলেন, এটা কি তার কাজ? অন্য হলে সরকার চালান, সেখানে বিএনপি বা জামাত বা অন্য রাজনৈতিক দল কারাকারি করে লোক ঢুকিয়ে দিল, ওনারা কি তখন আঙুল চুষছেন? এই ধরনের বক্তব্য দিয়ে খালাস হয়ে যাবার কোনো যুক্তি নাই। এটাই হলো অদক্ষতা, অযোগ্যতা এই ধরনের সরকারের। সেকেন্ড থিং, ধরেন বাংলাদেশে নিরপেক্ষ কে আছে? এই যে প্রশাসনে যারা আছে, আপনি তো এখন আমেরিকার থেকে প্রশাসনের লোক আমদানি করতে পারবেন না, সুইজারল্যান্ডে থেকে আমদানি করতে পারবেন, এই প্রশাসন দিয়েই আপনাকে চলতে হবে। তা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ ওই রসুনের কোয়ার মতো এমন একটা বাস্তবতা তৈরি করে রেখেছে যে 5 তারিখের পরে বিধ্বস্ত বাস্তবতায় আপনাকে নতুন লোক খুঁজতে হচ্ছে। তো নতুন লোক কাদেরকে আপনি পাবেন? যারা বিএনপি করতো তারাই নিগৃহীত, তারাই বঞ্চিত, যারা জামাত ইসলাম করতো তারাই বঞ্চিত, তারাই নিচে পড়েছিল, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে রয়েছে, তাকে প্রমোশন দিয়ে জয়েন্ট সেক্রেটারি বানায় আপনাকে দায়িত্ব পালন করাইতে হচ্ছে। তা আপনি এখন লোক, এর বাইরে এনসিপির তো লোক তৈরি হয় নাই, তারপরেও তারা যেভাবে কন্ট্যাক্ট করে করে যেই বাস্তবতা আমরা দেখেছি সেটাও তো দুর্ভাগ্যজনক। এখন সেটা হলেই যে বিএনপি মানসিকতার লোক বঞ্চিত যারা আপনি ধরে নিতে পারেন, জামাত মানসিকতার লোক ধরে নিতে পারেন, বা বিএনপি বিদেশে 2 জন গেল, সাথে জামাতও সমান ভাগ 2 জন, এনসিপিও সমান ভাগ 2 জন যে আপনারা নিলেন, দৃষ্টান্ত তো আপনারাই তৈরি করছেন। হ্যাঁ, তো এই ধরনের বাস্তবতা হয় কি, আপনি তো রাতারাতি একটা ডিসি হওয়ার মতো ডেপুটি সেক্রেটারি তৈরি করতে পারবেন না। সেই বাস্তবতায় আপনাকে এই বঞ্চিত লোক যারা, তারাই হয়তো এই ফ্যাসিবাদেরকে প্রোটেক্ট করার জন্য বাস্তব অবস্থায়, না হলে এনসিপির বা এই সরকারের নতুন করে ক্যাডার সার্ভিস তৈরি করে ডিসি বানানো, এসপি বানানো, সচিব বানানো, তাহলে তো আমাদের কারো 40 বছর 30 বছর অপেক্ষা করতে হবে। তো এটাই হলো বাস্তবতা। তো যেটা হয়েছে, যেই অভিযোগ আছে বা উনি যেটা বলেছেন বলেই উনি খালাস পান না, আর বিকল্প কি আছে, কি ছিল সেটা উনি বলতে পারে, করতে পারে, এর বাইরে কোনো কিছু আছে কিনা দেয় না। আর প্রশাসনের লোকদের ওইভাবে দলের পারপাস দেখা, যেটা জনতার মঞ্চ থেকে শুরু হয়েছে, এটা এর জন্য আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা হলো, এটা ওই জনতার মঞ্চ থেকে বাংলাদেশে নগ্নভাবে শুরু হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। শুধু বিএনপি মানসিকতার, ওই যে কথা বললে আবার কেউ করবে যে নিরপেক্ষ মানুষ আপনি খুঁজে পাওয়া খুবই দুরূহ। আপনাকে কোনো না কোনো ভাগে আপনি ফেলাইতেই পারবেন। হ্যাঁ, আপনার বিগত দিনের জীবনাচার, আপনার পারিবারিক ইতিহাস, আপনার মামু বাড়ি, এইসব মিলে টিলে আপনি পক্ষে ফেলেই দিতে পারবেন। বাংলাদেশ ছোট দেশ, তো এর মধ্যে আপনি কাকে সিলেক্ট করবেন সেটাই একটা গুরুত্বপূর্ণ। কিন্তু একটা দলকে সমর্থন করা, কিন্তু তার পারপাস সার্ভ করা যদি, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাই আমার বক্তব্য, যে কোনো দলের পারপাস আপনি সার্ভ করলেন কি না। আপনি যখন চেয়ারে বসছেন তখন আপনি রাষ্ট্রের, সরকারের, মানুষের সেই জায়গাটায় বসে আপনি কি করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই যে যেমন দেখলাম যে এক জেলায় 2300 কোটি টাকার বরাদ্দ, অন্য জেলায় নাই। এটাও তো একটা ডিসক্রিমিনেশন, বৈষম্য। একজনের নির্বাচনী এলাকায় এত টাকার বরাদ্দ, আর একটা জেলায় মাত্র 30 কোটি টাকা, 25 কোটি টাকা, আর একটা উপজেলায় 423 কোটি টাকা, 22 কোটি টাকা। এটাও তো ডিসক্রিমিনেশন, বৈষম্য। এইগুলা করেছেন কিনা বা করছেন কিনা, বা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে 27টা, সেখানে 24টা, সেখানে 16টাই ওই যে আপনার এক মানসিকতার হলো কি না, এই বিষয়গুলো বিবেচনায় আনবার প্রয়োজন আছে। সব কিছু মানে করা, মানে সরলীকরণ করে ফেলা যে বিএনপি আর জামাতের ভাগ। বিএনপি তো বড় দল, যেখানেই বলেন, আইনজীবী আদালতে বলেন, প্রশাসনে বলেন, পুলিশে বলেন, ওই মামু বাড়িওয়ালা বাগনা, এত বিএনপির লোক বেশি হবারই কথা। আপনাকে ভাগে বেশি হওয়ারই কথা না, ভাগে বেশি হয়েছে। ওই যে দেখা যাচ্ছে যে এটা পরিষ্কার যে এসে গেল জাতিসংঘে, যে গেল 2 জন আর 2 জন, হ্যাঁ, ভাগ তো সমান। আরো এটা যেটা দেখা গেছে, এখন বাকি যেগুলো দেখা যায় নাই সেগুলো কিভাবে ভাগ হয়েছে আমি জানি না। দৃশ্য তো যেটা হয়েছে, সে যদি ভাগ হয়ে থাকে, বাকিগুলো কোন ক্রাইটেরিয়া করেছেন, কিভাবে করেছেন, আই ডোন্ট নো। আর আদৌ ভাগ হয়েছে কিনা সেটা করতে চাই। এখানে নির্যাতার তো আসলে কোনো মানদণ্ড নেই, একদম মানদণ্ড নেই। আবার আরেক বাস্তবতা, বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে যখন ক্ষমতার একটু পট পরিবর্তন হয়, এরকমটাই হয়ে থাকে। যেমন আপনি এখন শুধু সচিবালয় নয়,
ছোটোখাটো অফিসেও গেলে দেখবেন সমানে বিএনপি গায়ে গায়ে ধাক্কা খায়। সে কবে বিএনপি করছে, অথবা তার বাবা কবে করছে, তার দাদা কবে করছে। আবার সুযোগ বোঝে যদি কোনো কোনো প্রতিষ্ঠানে আছে জামাতের জি ছোট দল হিসেবে তারাও একটা হিস্সা পায়, একটা ভাগ পায়। তো একটা নির্বাচন হয়ে গেলে এই জটিলতাগুলো কিন্তু কমতো, কারণ আমরা দেখেছি যেটা আর বিরোধী এগুলো লুকানোর কোনো সুযোগ নাই। গরুর হাটেও কিন্তু আমরা গণতন্ত্র দেখেছি। সর্বশেষ যে কোরবানি ঈদটা গেল, বিভিন্ন জায়গায় উত্তেজনা ছিল, কাদের মধ্যে? বিএনপি, জামাত বা এনসিপির মধ্যে। ওখানেও কিন্তু আমরা একটা গণতন্ত্র পরে দেখলাম তারা মিলেমিশে গেছেন। আমরা বিরোধী সেটা আমরা ওই সিলেটের সাদা পাথরেও দেখেছি, আচ্ছা যে কে কত পাথর নেবেন। ভাগাভাগি করে নিয়েছেন। আচ্ছা, আমরা তো আশা করছিলাম একটা নতুন বন্দোবস্ত। আজকে আমি প্রথমে বলছিলাম যে অমরকেশে বইমেলা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না, নির্বাচনের পরে করার কথা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একটা বইমেলা যদি করার মতো অবস্থা না থাকে, তাহলে নির্বাচন নিয়ে শঙ্কা থাকে না? জি, অবশ্যই থাকে। আর যার যেটার ঘাটতি থাকে, অভাব থাকে, সে ওইটা বেশি করে চায়। তো নির্বাচন নিয়ে আকাঙ্ক্ষাটা তো ওই কারণে যে নির্বাচন হবে। তো আমার অভিজ্ঞতা বলছে, ধরুন ফেব্রুয়ারির 9, 10, 11, 12 তারিখে যদি আমরা নির্বাচনটা ধরি, ঠিক নির্বাচনের দিন সকালেও প্রশ্ন থাকবে যে বিকাল পর্যন্ত ভোট হবে তো, ভোট হওয়ার পরে প্রশ্ন থাকবে ভাই গোনা হবে তো ঠিক মতো, ভোট গণনার পরে প্রশ্ন আসবে ভাই ফলাফল কি ঠিকভাবে দিবে তো। এখন কেন এগুলো, এই প্রশ্নগুলো? কারণ এটার শিকার আমরা ছিলাম অনেকগুলো বছর, 15-16 বছর। একটা বিষয় পরিষ্কার করা দরকার, এখানে নির্বাচন নিয়ে কিন্তু কোনো ঘাটতি বা কমতি ছিল না। নির্বাচনের জোয়ার ছিল বাংলাদেশে, ছিল না ভোট, নির্বাচন ছিল। তো গত কয়েকদিন আপনি খেয়াল করে দেখুন, আমরা আপনার এই অফিসে আসার সময় দেখেছি ওখানে বোধহয় সম্ভবত আড়তদার সমিতি হোক আর দোকানদার মালিক সমিতি হোক, ওরাও ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা। নির্বাচন চাচ্ছে না, কিন্তু আপনি খেয়াল করে দেখুন ভোট চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে কয়েকটা বক্তব্য আমি খেয়াল করেছি, তিনিও দেখেছি বারবার ভোট শব্দটা উচ্চারণ করেন। একটা বক্তব্যতে এমন আছে ওনার, যে প্রয়োজনে আমাকে ভোট দিয়েন না, তবু ভোটটা দিয়েন। এটা কত বড় আবেদন আপনি খেয়াল করে দেখুন। অর্থাৎ আমরা ওই বাস্তবতার থেকে যদি উঠে আসতে না পারি এবার, তাহলে নির্বাচনে করব, হয়তো দামি সামি নির্বাচন দেখব আমরা, হয়তোবা দিনেরটা রাতে দেখব, হয়তোবা বিনা ভোটেই প্রতিনিধি দেখব। আমরা মোটেই তো ওই পুরনো জায়গায় যেতে চাই না। একটা শব্দ খুব উচ্চারণ হচ্ছে নতুন বন্দোবস্ত, শুনতে ভালো লাগে। বন্দোবস্তটা কি? ছোট্টর মধ্যে বন্দোবস্তটা হচ্ছে বাস্তবতাটা উপলব্ধি করা। শহীদুল ইসলাম বাবুল, ভোট নিয়ে বাস্তবতাটা কি? এক মিনিট বলুন। নেপালেও জেনজিরা সরকার পরিবর্তন করে ফেলেছে। সেখানে যিনি এসছেন একজন প্রবীণ নারী, তিনি প্রথম দিনই কিন্তু নির্বাচনের ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন, এবং তিনি বলেছেন যে সংস্কার বা অন্য যে কাজ সেগুলো নির্বাচিত সংসদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। বাংলাদেশের মানুষ শাশ্বত কাল থেকে ভোট পাগল, উনি যেটা বললেন কামা মোস্তফাকে, এটা একটা উৎসবের ব্যাপার ছিল যুগে যুগে, কালে কালে, শীতের সময় আমরা দেখছি। কিন্তু দীর্ঘকাল বাংলাদেশে সেটা বিরান ভূমির মতো হয়ে গেছে। ভোটের নামে আতঙ্ক, ভোটের নামে বাস্তবতা, ভোটের নামে হরিলুট, ভোটের নামে নিশিরাইত, ভোটের নামে ডামি আমি স্বামী, ইচ অ্যান্ড এভরিহোয়ার, ফ্রম মসজিদ কমিটি, বাজার কমিটি বা যে কমিটি আপনি বলেন, সব জায়গায়, জাতীয় সংসদ তো বটেই। এই যে ভাগাভাগি নির্বাচন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন নির্বাচন বঞ্চিত, তারা একটা নির্বাচন চায়, তারা একটা ভোট চায়, তারা একটা ভোট দিতে চায়। এই ব্যবস্থা যদি আমরা না করতে পারি, এই সরকার না করতে পারে, বা যারা এর জন্য বাধা দিবে বা প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হয়ে যাবে। আমাদের সমাজের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিজের সঙ্গে থাকবেন।